আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে যাবার অনুমতির এখতিয়ার আদালতের, পরিবারের আবেদন মেলেনি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অবস্থা স্থিতিশীল জানালেন ফখরুল। বিটিসিএল, বিমান, ইন্স্যুরেন্স ও ব্যাংক সহ সরকারি কোম্পানিগুলোকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবরে বিচ্ছিন্ন বসুন্ধরা সিটির বিদ্যুৎ সংযোগ, লকডাউনে শপিং মল ও গণপরিবহন চালুকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা বিল গেটস আর মেলিন্ডার। কঠিন সময় পার করছে পুরো পরিবার, জানালেন মেয়ে জেনিফার গেটস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাননি তিনি। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাবার বিএনপির দাবি অমূলক। মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজাবাজারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেন উন্নত চিকিৎসা পান, প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করে দিয়েছেন। তাকে আরও কিছু পেতে হলে আদালতের মাধ্যমে আসতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেসরকারি একটা হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সেখানে বিশেষজ্ঞরা, ডাক্তাররা তার চিকিৎসা সেবা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। তিনি যেন উন্নত চিকিৎসা পান, সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে থেকে তার ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। অন্যদিকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রধান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন। তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশে যেই করোনার চিকিৎসা, বিদেশেও একই চিকিৎসা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তিও প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। জাতীয়তাবাদী শ্রমিক দলের ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে এ তথ্য জানান তিনি। সমগ্র জাতি আজকে প্রার্থনা করছেন, দোয়া করছেন যে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল, গণতন্ত্রের একমাত্র প্রহরী বলা যেতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থতা লাভ করে। আপনারা অনেকেই নিশ্চয়ই একটা উদ্বিগ্ন হয়েছেন এবং উদ্বেগের মধ্যে আছেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা কিরকম। আপনারা সবাই শুনেছেন, জানেন যে তিনি গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল এবং তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। সঙ্গে তুলে ধরতে চাই বিটিসিএল, বিমান, ইন্স্যুরেন্স, ব্যাংক সহ সরকারের কোম্পানিগুলোকে নিজের টাকা ব্যয় নির্বাহের সামর্থ্য অর্জনে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কোম্পানিকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সভায় প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সভার সিদ্ধান্ত বিস্তারিত জানান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 1,561 কোটি টাকা ব্যয়ে বিএসএমএমইউ এ সুপার স্পেশালাইজড হাসপাতাল করা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের গ্রামীণ সড়ক উন্নয়নে 2,500 কোটি টাকা একটি প্রকল্প সহ আঞ্চলিক সড়ক সেতু নির্মাণে বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বর্তমান বাস্তবতায় জীবাণু ঘটিত ভবিষ্যৎ মহামারী ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল লিডার্স গ্রুপের উচ্চ পর্যায়ের বৈঠকে একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও মেধাস্বত্ব উন্মুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সংস্থাটিতে বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব আহ্বান জানান। বিশ্বের জনস্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরে মানুষ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অ্যান্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি উন্মুক্ত করে সাশ্রয়ী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। We have adopted numerous use of antimicrobials since 2019. In addition, we are setting up of global, regional and national targets and inclusive monitoring as well as reporting system to achieve the goals of ARC. Equitable access to affordable and effective antibiotics and other medical facilities through technology transfer and sharing of ownership. দেশে করোনায় একদিনে আরও 61 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ 36 ও নারী 25 জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 11,705 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গেল 24 ঘন্টায় নতুন 1914 জন সহ মোট শনাক্ত হয়েছেন 7,65,596 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 8.71%। নতুন 3,870 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,95,032 জন। সুস্থতার হার 90.78%। মৃত্যুর হার 1.53। বর্তমানে মোট কোয়ারেন্টিনে 49,488 জন, আইসোলেশনে রয়েছেন 19,234 জন। 24 ঘন্টায় নতুন পরীক্ষা করা হয়েছে 21,984টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 55,40,394টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 23,167টি। হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 1,623টি। অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 1,397টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার শ্রমিকদের জন্য বরাদ্দ না দিয়ে লকডাউন দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করছে। লকডাউন দিয়ে সরকার ইসলামী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের আটক করছে বলে অভিযোগ তার। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একসময় যারা তার কাছে ধর্ণা দিতেন এমন অনেক শ্রমিক নেতাই এখন কোটি কোটি টাকার মালিক। জাতীয়তাবাদী শ্রমিক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে গণতন্ত্র না থাকায় শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। সবচেয়ে বেশি আপনার কষ্ট পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা, এবং সুনির্দিষ্টভাবে শ্রমিক ভাইদের জন্য কোনো বরাদ্দই রাখা হয়। যা কিছু প্রণোদনা দেওয়া হয়েছে মালিক শ্রেণীকে দেওয়া হয়েছে, এবং আপনার সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা এবং আওয়ামী লীগের যারা আপনার যারা দোসর, তারাই সেই সমস্ত নিজেরা নিয়ে চলে যাচ্ছে। লকডাউন দেওয়ার ক্ষেত্রে সরকার দায়িত্বহীন আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এক শ্রেণীর শ্রমিক নেতার আর্থিক উত্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা। এই সরকার লকডাউন দিয়েছে কোনো ব্যবস্থা না করে, এই খেটে খাওয়া মানুষের জন্য, দিন আনে দিন খায় মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের কোনো ব্যবস্থা না করেই তারা এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে আপনার ক্র্যাকডাউন করে। তারা আজকে বিভিন্ন সংস্থাগুলো, বিভিন্ন ইসলামী সংস্থা, বিভিন্ন ছাত্রদল, ছাত্র সংস্থা, এই সংস্থার উপর আক্রমণ করে তাদেরকে আজকে গ্রেফতার করে, কারণ তারা তাদের বিরুদ্ধে কথা বলে। আন্দোলন করে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে এমপি হব, মন্ত্রী হব, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় কখনো ছিল না, কখনোই না। আর এখন মায়ের পেট থেকে পড়ে এসে দল করে, সে আমার হোক আর অন্য দল হোক, আমার দল হোক, তারপরে এমপি হব, তারপরে মন্ত্রী হব। এই কারণে দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব, বন্ধুবাৎসল থাকা, এটা কমে গেছে। আন্দোলনের গতিও কমে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
সরকারের সবকিছুতে দোষ খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া মানুষদের জন্য দেয়া নগদ অর্থ ও খাদ্য সহায়তায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের সবকিছুতে দোষ ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। তারা পূর্ণিমার আলো ঝলমল রাতেও অমাবস্যার অন্ধকার দেখে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি আসলে টিকে আছে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম আছে বলেই। করোনায় নতুন করে দরিদ্র হওয়াদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এক ভার্চুয়াল আলোচনায় তারা এ মত দেন। মঙ্গলবার আইসিএবি ও ইআরএফ এর আয়োজনে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীরা। আলোচনায় বারবার উঠে আসে করোনার বিষয়। আসছে বাজেটে শুধু জিডিপিকে গুরুত্ব না দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, করোনা মোকাবেলায় শুধু সরকারের উপর নির্ভর করা ঠিক হবে না, বেসরকারি খাতের ভূমিকা থাকতে হবে। তিনি জানান, করোনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তিন-চারটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা এই টিকা তৈরি করার ক্ষমতা রাখে, যে যদি এই সক্ষমতা থাকে তাহলে যখন আমাদের এই সংক্রমণ বাড়লো তখন তাদের এই যে অব্যবহৃত ক্ষমতা সেটাকে তারা কেন কাজে লাগালেন না। একটি হতে পারে যে ভ্যাকসিন বিক্রয়টা খুব স্ট্রংলি কন্ট্রোল হবে সারা দেশেই এবং সেখানে প্রফিট মার্জিনটা কম। নেতৃত্ব হলো স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করেছেন ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক না থাকা এবং সামাজিক দূরত্ব না মানায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলায় রাজধানীর নয়াপল্টনে চায়না টাউন মার্কেট কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। প্রথম দেখায় মনে হতে পারে মহামারীর এই সময়ে কোনো অসচেতন মানুষের জটলা, কিন্তু না, সেখানে দেয়া হচ্ছে সচেতনতার সবক। মঙ্গলবার বেলা 12টায় বসুন্ধরা শপিং মলের চিত্র এটি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে বিশাল এক বহর নিয়ে চলে মাস্ক না পরার ভ্রাম্যমাণ আদালতের অভিযান। স্বাস্থ্যবিধি না মানায় 17 জনকে করা হয় জরিমানা। তবে উৎসুক জনতার প্রশ্ন, সচেতনতার বুলি আওড়ানো ভ্রাম্যমাণ আদালত কতটা সচেতন? যারা আমাদেরকে এই নিয়ম কানুনগুলো মানানোর জন্য করতেছে, কিন্তু তারাই কিন্তু ডিস্টেন্স মেনটেন করতেছে না। আপনারা পিছনেই দেখেন, একসাথে সব দলবদ্ধ হয়ে যাচ্ছে, কোনো সচেতনমূলক কোনো কিছুই নাই। এটা আবার কি ধরনের সচেতনতা? আপনাকে সচেতন করবেন বিনয়ের সাথে, অনুনয়ের সাথে, ফোর্স করবেন, এটা তো ঠিক না। একজন ম্যাজিস্ট্রেটের সাথে কমপক্ষে 20 জন প্রশাসনের লোক আছে। তারা কিন্তু অনেকেই পিছনে হাঁটছে। তো সেটি আমরা এমনও 2-1 জনকে আমরা জরিমানা করেছি যারা স্বাস্থ্যবিধি না মেনে তারা আমাদের পিছনে কেন হাঁটছে। তাই জন্যই মূলত কিছু লোক হয়তো পিছনে ছিল। এদিকে ম্যাজিস্ট্রেট আসার আগে থেকেই কোনো এক অজানা কারণে বন্ধ থাকে বসুন্ধরা শপিং মলের বিদ্যুৎ। অন্ধকারে ক্রেতা না থাকায় অলস সময় পার করেন বিক্রেতারা। কোথাও বা মোবাইলের আলোতেই চলে কেনাকাটা। সকাল থেকে এ পর্যন্ত কারেন্ট নেই, আর জেনারেটরে যতটুকু ব্যাকআপ ছিল আমরা হয়তো 20-25 মিনিট ব্যাকআপটা পেয়েছিলাম। কারেন্ট নাই সকাল থেকে, কি করব, এই জন্য শুয়ে আছি। কিন্তু বাধ্য হয়ে কিছু কাজ করতে হয় গরমে, তাই করতে হচ্ছে। নিউ মার্কেটেও অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজন দোকান মালিক ও ক্রেতাকে জরিমানা করা হয়। অধিকাংশ লোকই স্বাস্থ্যবিধি মানছেন, মাস্ক পরিধান করছেন। যারা পরিধান করছেন না, আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা তাদেরকে জরিমানা করছি। বাট আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে সচেতন করা। মাস্ক আমার রিক্সা থেকে বাতাসে উড়ে গেছে, মাস্ক ছিল যে থুতু ফলাইতে গেছে তখন উড়ে চলে গেছে। স্বাস্থ্যবিধি না মানায় বাংলাদেশ দোকান মালিক সমিতির একটি প্রতিনিধি দল নয়াপল্টনে চায়না টাউন মার্কেট বন্ধ ঘোষণা করে। 3 ঘন্টা পরে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবার মার্কেট খুলে দেওয়া হয়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। লকডাউনের মধ্যে এই শপিং মলের পর গণপরিবহন খুলে দেয়াকে ভালো চোখে দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ফলে বাড়বে আক্রান্তের সংখ্যা, বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। জেলায় জেলায় বাস চলাচল একটি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি না মানলে বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। জনসমাগম নিয়ন্ত্রণ করা গেলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
সে কারণেই গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউনের ফলে নমুনা পরীক্ষার বিচারে কোভিড রোগী শনাক্তের হার কমেছে, সেই সঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কমেছে। পরিস্থিতি বিবেচনায় ঈদের শপিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে শপিং মল। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে গণপরিবহনও, যদিও এক জেলার গণপরিবহন অন্য জেলায় যেতে পারবে না। কিন্তু এসব সিদ্ধান্ত কি মাঠ পর্যায়ে কাজে আসবে, এমন প্রশ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আপনি যদি গণপরিবহনে গাদাগাদি করে ওঠেন, আপনার জীবনের ঝুঁকি আছে। আপনার না হলে আপনার কাছ থেকে সংক্রমণটা আপনার পরিবারের প্রবীণ সদস্যদের কাছে চলে যাবে, যাদের মধ্যে ঝুঁকি অনেক বেশি। সাধারণ মানুষকে যতখানি সম্ভব সহায়তা করা যায় পরিবহনের জন্য, সেই সহায়তা এবং নজরদারি করা যেন গণপরিবহনগুলো অর্ধেক আসন খালি রেখে তারা চলাফেরা করে। জেলায় জেলায় গণপরিবহন চলাচলে প্রয়োজন কঠোর নজরদারি। মানুষ ভেঙে ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। রাজধানী থেকে শুরু করে আপনি সেই টেকনাফও যাবে, রাজধানী থেকে শুরু করে আপনি তেঁতুলিয়াও যাবে। সুতরাং এইটাও আবার বিজ্ঞানসম্মত না। পরিবহন মালিক সমিতি বা শ্রমিক তারা স্বাস্থ্যবিধি মেনে তারা এই পরিবহন চালু রাখছে কিনা, যদি তা না করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তারা ব্যবস্থা নেবে। এইটা নিশ্চিত করতে পারলেই আমরা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারবো। করোনা নিয়ন্ত্রণে গত 21 দিনের সাফল্য যে কোনো ধরনের ভুল সিদ্ধান্তে ম্লান হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এবার রিগেল ফার্নিচার ঈদবাজারের খবর। করোনা ভীতিতে এখনো জমেনি চট্টগ্রামের ঈদবাজার। জরুরি প্রয়োজন ছাড়া বাজারমুখী হচ্ছেন না নগরবাসী। এই অবস্থায় বিশাল বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের বিপণী কেন্দ্রগুলোতে এবার বাড়তি আলোকসজ্জা নেই মাইক বাজিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরির চেষ্টা। করোনার কারণে লকডাউনে এখনো জমেনি ঈদবাজারও। আর জমবে কিনা তাও বলতে পারছেন না কেউ। জরুরি প্রয়োজন ছাড়া বিপণী কেন্দ্রমুখী হচ্ছেন না নগরবাসী, অথচ দিনভর ক্রেতার অপেক্ষায় বসে আছেন দোকানিরা। ঈদবাজারে হতাশা ক্রেতা বিক্রেতা দুয়েরই। খুব রিস্কের মধ্যে আসছে আমরা, ইমার্জেন্সি লাগতেছে কারণ আসছে, নাহলে আসতাম না। জুতা কিনছি, তারপর যে পাঞ্জাবি কিনছি, মায়ের আম্মুর জন্য শাড়ি কিনছি। আমি কোনো কেনাকাটাই করবো না, শুধু মেয়ের জন্য একটা কাপড় কিনতে আসছি, ওইটা কিনে চলে যাবো। বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে এলেও অনেক মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে খাদ্যদ্রব্য কিনতেই হিমশিম খাচ্ছেন। তাই ঈদের সদাই করার কথা ভাবছেন না অনেকে। খোলার পরও কিন্তু এখানে কাস্টমার নাই, একটা ভীতি কাজ করতেছে। দ্বিতীয়বার যখন লকডাউন হয়ে গেছে তখন মানুষ বাজেটের কাপড় কিনতেছে না, যেটা মানে খাওয়া দাওয়ারটা চিন্তা করতেছে। গণপরিবহন খুললে মনে হচ্ছে কিছুটা হয়তো উন্নতি হবে আর কি। পরপর 2 বছর বিশাল ক্ষতির সম্মুখীন জানিয়ে ক্ষতি কাটাতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। গত বছর আমরা প্রায় 1000 কোটি টাকা আমাদের ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। এবার কিন্তু আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ। 10টা থেকে আমাদেরকে কমপক্ষে রাত্রে 9টা পর্যন্ত চট্টগ্রামে যতগুলো ব্যবসায়ী সমিতির ডাকার মতন ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। ঈদবাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে দাবি করে ক্রেতা বিক্রেতারা বললেন, জীবনের স্বার্থেই সতর্কতা ও নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করার বিকল্প নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাঁশখালী ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে আপাতত 5 লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আলাদা 2টি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে ওই ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে 17 এপ্রিলের ওই সংঘর্ষে বিদ্যুৎ কেন্দ্রে 7 শ্রমিক নিহত ও প্রায় 30 জন আহত হওয়ার ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে এবং হতাহত ব্যক্তিদের পরিবারের পরবর্তী নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। গত 17 এপ্রিল সকালে বাঁশখালীর গন্ডামারায় সংঘর্ষে পুলিশের গুলিতে 5 জন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত হচ্ছে।
ইন্টারিম হিসেবে ক্ষতিপূরণ দিয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে 5 লক্ষ করে, আর যারা আহত হয়েছে তাদের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কোর্টে জমা দিতে বলেছে। 2016 সালে একবার হয়েছে, 2017 সালে একবার হয়েছে, 2021 সালে 17 এপ্রিল আবার হলো। এবং প্রত্যেকটা ঘটনায় শ্রমিকরা মারা যাচ্ছে, নিরীহ লোকজন গ্রামবাসী মারা যাচ্ছে। এবং এই ঘটনায় কখনোই শ্রমিকদের পক্ষে বা নিহতদের পক্ষে কখনোই কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় না এবং প্রশাসন এই পর্যন্ত সম্পূর্ণ চুপই থাকে। আমরা এটাই শুনানিতে নিয়ে এসেছি কোর্টের সামনে। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের নতুন করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেয়া রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় আরেকটি মামলায় তার 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরও 8টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। হেফাজতে ইসলামের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আল্লামা শফির মৃত্যুর পর একদল উগ্রবাদীদের হাতে চলে যাওয়া হেফাজতে ইসলামের নেতৃত্ব। হেফাজতের ব্যানারে জ্বালাও পোড়াও, লুটপাট, হত্যা, শিল্প সংস্কৃতি ধ্বংসের মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্যের চেষ্টা চালিয়েছে তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে বাধা দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে সরকার পতনে দেশি বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছিল। মিসবাহুর চৌধুরী বলেন, কোরআনের অপব্যাখ্যা দিয়ে সমাজে ঘৃণা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠী। হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্তির পাশাপাশি সহিংস কার্যক্রম পরিচালনাকারীদের শাস্তি এবং তাদের অর্থের উৎসের অনুসন্ধান করার দাবি জানান তিনি। এবার ই-ভ্যালি ইফতার বাজারের খবর। বেশ জমে উঠেছে সাভারের ইফতার বাজার। বাহারি ইফতারের পসরা সাজিয়েছে রেস্টুরেন্টগুলো। চাহিদা অনুযায়ী আইটেম পেয়ে খুশি ক্রেতারাও, তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সাভার থেকে নজমুল হুদা শাহিনের রিপোর্টে বিস্তারিত। করোনার মধ্যেও রোজার প্রথম দিন থেকেই জমজমাট সাভারের ইফতার বাজার। দুপুর গড়াতেই সরগরম হয়ে ওঠে ইফতারের দোকানগুলো। সাসলিক, শামি কাবাব, জালি কাবাব, চিকেন ললিপপ, শিক কাবাব, চিকেন পরোটা, চিকেন টিক্কা, শাহি পেঁয়াজু, বাঙ্গি, তরমুজ, পেঁপের শরবত, হালিম সহ বাহারি সব আয়োজন। তবে ইফতার কেনাকাটায় স্বাস্থ্যবিধির বিষয়টি বেশ উপেক্ষিত। হালিম কিনছি, গরুর হালিম, হালিমটা ভালো স্বাস্থ্যসম্মত, তার জন্য নিচ্ছি। বুট, আলুর চপ, পেঁয়াজি, আপনার চপ আর হলো জিলাপি, এই কিনছি। আগের অবস্থা আমাদেরও নেই, দোকানেরও নেই, ঠিক আছে। যতটুকু আছে মোটামুটি সবাই নিয়ে কোনো রকম পয়সা আছে। কাঠি কাবাব আছে, শিক কাবাব আছে, এসব বিক্রি হয়, চিংড়ি আছে। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। হালিম, চিকেন পকোড়া, কাবাব, গ্রিন, চিকেন টিক্কা, অনেক রানি ভালো চলে। ম্যাক্সিমাম স্বাস্থ্যবিধি মেনে ইফতারগুলো করতেছি। আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি মিল্কি আইটেম, ফ্রুটস মিল্কি, লাইক মালাই রোল, আমাদের দই বড়া, আমাদের আছে ফিরনি, লাচ্ছি, ভাঙ্গি শরবত, তরমুজের শরবত, বেলের শরবত। রোজাদারদের তৃপ্তি মেটাতে শেষ রোজা পর্যন্ত বাহারি আর মুখরোচক ইফতারের আয়োজন থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার বিদেশে যাবার অনুমতির এখতিয়ার আদালতের, পরিবারের আবেদন মেলেনি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অবস্থা স্থিতিশীল জানালেন ফখরুল। বিটিসিএল, বিমান, ইন্স্যুরেন্স ও ব্যাংক সহ সরকারি কোম্পানিগুলোকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবরে বিচ্ছিন্ন বসুন্ধরা সিটির বিদ্যুৎ সংযোগ, লকডাউনে শপিং মল ও গণপরিবহন চালুকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানা ঘোষণা বিল গেটস আর মেলিন্ডার। কঠিন সময় পার করছে পুরো পরিবারে জানালেন মেয়ে জেনিফার গেটস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।